বাংলা সাহিত্য সংস্কৃতি সম্পর্কে সচেতন আর জীবনানন্দের নাম শোনেননি এমন পাঠক বোধহয় নেই। কারণ রবীন্দ্রোত্তর বাংলা কবিতার আকাশে অনেক তারার ভিতরেও তিনি ধ্রুবতারা। তবে কবি জীবনানন্দের মতো ততটা আলোচিত নন ব্যক্তি জীবনানন্দ। জীবনানন্দের জীবন কথাকেই আমরা তাই আপনাদের সামনে কয়েকটি পর্বের মাধ্যমে উপস্থাপনা করব। এর আগের পর্বে আমরা বলেছিলাম কবির শৈশবের গল্প। আজ এই পর্বে আমরা শুনব কৈশোর যৌবনের কবি জীবন কথা। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগবে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। শুরু হচ্ছে জীবনানন্দের জীবন কথার দ্বিতীয় পর্ব। জীবনানন্দের বয়স যখন 9 তখন তাকে ভর্তি করা হলো ব্রজমোহন স্কুলে, 5ম শ্রেণীতে। ছোট থেকেই জীবনানন্দের পড়াশোনায় আগ্রহ খুব। মাকে দেখতেন ঘরের কাজ সামলিয়েও পত্রপত্রিকা নিয়ে বসতে। বাবা নিজে শিক্ষাব্রতী তো বটেই, শত ব্যস্ততার মধ্যেও ছেলেদের পড়াশোনার দিকে প্রখর দৃষ্টি রাখতেন। তাঁদের মনের খোরাক জোগাবার জন্য গল্প ও নানা সরস রচনা লিখে দিতেন প্রাঞ্জল ভাষায়। মাসের প্রথম সপ্তাহে দুটি ভাইকে নিয়ে তিনি যেতেন নতুন বই কিনতে। তারাও উন্মুখ হয়ে থাকতেন এই দিনটির জন্য। কোনো দুপুরে নতুন বইয়ের গন্ধকাতর কবি এক একটা পাতার সিঁড়ি পেয়ে তলিয়ে যেতেন কোনো রূপকথায়, অক্ষরের আলো জেলে। কম বয়সে বিয়ে হয়ে আসা প্রায় নিরক্ষর জেঠিমাকেও কবি দেখেছিলেন নিজের ইচ্ছায় পড়তে শিখতে। সময় মতো তিনি খুলে বসতেন বিভিন্ন ইংরেজি বই। বাড়িতে একটা ছোটোখাটো লাইব্রেরি করে ফেলেছিলেন সত্যানন্দ। বাড়ির এই পড়াশোনার আবহাওয়া, এই সংস্কৃতিটাই কবিকে প্রভাবিত করেছিল। ছাত্র হিসাবে তিনি ছিলেন বরাবরই কৃতী, যার জন্য স্কুলের বার্ষিক পুরস্কারটি ছিল তার বাধা। পরবর্তীকালে নিজের শিক্ষা জীবন নিয়ে বলতে গিয়ে মা বাবা ছাড়াও কবি স্মরণ করেছিলেন আরও একজন মানুষকে, আচার্য জগদীশচন্দ্র মুখোপাধ্যায়। তিনি ছিলেন ব্রজমোহন স্কুলের প্রধান শিক্ষক। তার ভূমিকা কবির জীবনে অপরিমেয়। 1915-তে জীবনানন্দ প্রথম বিভাগে পাশ করেন ম্যাট্রিক। তারপর ব্রজমোহন কলেজ থেকে 1917-তে ইংরেজি ও রসায়ন নিয়ে আইএ পাশ করেন। বেলা গড়ালে যেমন কবিদের উঠোনে কৃষ্ণচূড়া গাছটির ছায়া ক্রমে ছোট হয়ে আসে, দাওয়াতে রোদ এসে পড়ে, তেমনি বরিশালের শৈশব কৈশোরের ছায়া ঘেরা দিন এবার ফুরোবার পালা। যেতে হবে পুরনো রাজধানী কলকাতায়। সেখানে প্রেসিডেন্সি কলেজের তখন দেশ জোড়া সুনাম। পছন্দের বিষয় ইংরেজিতে অনার্স নিয়ে জীবনানন্দ ভর্তি হন সেখানে। 1919-এ পাশ করেন বিএ। তারপর এমএ করবার জন্য আসেন কলিকাতা বিশ্ববিদ্যালয়। তখন থাকতেন হার্ডিঞ্জ হোস্টেলে। ঠিক পরীক্ষার আগে আগে ব্যাসিলারি ডিসেন্ট্রিতে কবি প্রায় শয্যাশায়ী হয়ে পড়েন। চেয়েছিলেন এমএ পরীক্ষা দেবেন পরের বছর, কিন্তু বাড়িতে সে ইচ্ছা মঞ্জুর হয়নি। অগত্যা পরীক্ষা তাকে দিতেই হলো। 1921-এ তিনি এমএতে তো সসম্মানে উত্তীর্ণ হলেন, কিন্তু ফার্স্ট ক্লাস জোটেনি, আর যার ফল তাকে ভুগতে হয়েছিল পরবর্তী জীবনেও। এর মাঝে কিছুদিন আইনও পড়েছিলেন তিনি, তবে সে পড়া শেষ হয়নি। ছোটবেলা থেকেই লেখালেখির একটা অভ্যাস গড়ে উঠেছিল জীবনানন্দের। যেমন লিখেছিলেন সেই বৃষ্টি আর আমসত্ত্বের কবিতা, এলো বৃষ্টি বুঝি এলো, গেল গেল আমসত্ত্ব। ক্রমে তার কবিতা আস্তে আস্তে পরিণতি পাচ্ছিল। বাংলার পাশাপাশি সমান দক্ষতায় তিনি লিখতেন ইংরেজি সনেট। লেখালেখির মূল প্রেরণা ছিলেন মা। একটু উঁচু ক্লাসে উঠলে জীবনানন্দকে আলাদা একটা ঘর করে দিয়েছিলেন কুসুম কুমারী দেবী। তার দেওয়াল জুড়ে ছিল মনীষীদের ছবি। মাঝে মাঝে তার বন্ধু বান্ধবদের কুসুম কুমারী ডাকতেন আর সেখানে বসাতেন সাহিত্য সভা।
মূলত মায়ের আগ্রহেই 20 বছর বয়সে ব্রহ্মবাদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয় জীবনানন্দের কবিতা বর্ষ আবাহন। সে সময় জীবনানন্দের হাতের লেখা নাকি একদম ভালো ছিল না। বোন সুচরিতা তাকে বলতেন, উফ দাদা, তোমার লেখা তো পড়াই যায় না, যেন মনে হচ্ছে এক সারি পিঁপড়েকে ছেড়ে দিয়েছে খাতার উপর। পরে অবশ্য হাতের লেখা বদলেছিল কবির। বোধহয় প্রথম থেকেই কবি চাইতেন না যে তার লেখা কেউ পড়ুক। এই ব্যাপারে হয়তো কিছুটা কুণ্ঠিত ছিলেন এবং তার প্রভাব পড়েছিল হাতের লেখায়। যাই হোক, লেখালেখি ছাড়াও কবি ভালোবাসতেন ছবি আঁকতে। মাঝে মাঝে বসে পড়তেন পেন্সিল স্কেচ করতে। আর ফুল ছিল তার খুব প্রিয়। বরিশালে থাকাকালীন বীজ বুনে চারা বসিয়ে কত যে বাগান করেছেন তার ইয়ত্তা নেই। প্রথাগত শিক্ষা তো মোটের ওপর শেষ হলো, এবার দরকার একটা চাকরি। প্রথম চাকরি পেতে খুব একটা অসুবিধা হয়নি কবির। এমএ করবার পরপরই ছুটে গিয়েছিল সিটি কলেজে জুনিয়র অধ্যাপকের কাজ। তখন থাকতেন মহাত্মা গান্ধী রোডের প্রেসিডেন্সি বোর্ডিংয়ে। পরে উঠে আসেন 18/2 বেচু চ্যাটার্জি স্ট্রিটে। ভাই অশোকানন্দ সদ্য এসেছেন কলকাতায়। বাড়িতে সংসার সামলানোর ভার ছিল ভাইটিরই। তিনি পড়াশোনার ফাঁকে ফাঁকে রান্না করতেন, ঘরকন্নার কাজ দেখতেন, আর কবি কাজ থেকে আসার পর ডুব লাগাতেন লেখাপড়ায়। বাংলা, ইংরেজি, ফরাসি, বিশ্ব সাহিত্যের শাখায় শাখায় ছিল তার অবাধ যাতায়াত। পাশাপাশি বিজ্ঞান, দর্শন, রাজনীতি কিছুই বাদ ছিল না। সেই আইনস্টাইনের রিলেটিভিটি থেকে দাস ক্যাপিটাল। অনেক পরে যখন মার্ক্সবাদ বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল তরুণদের মধ্যে, একটি কাঁচা ছেলে জীবনানন্দের চোখে চোখ রেখে বলেছিলেন যে তার লেখার নাকি কোনো সামাজিক উপযোগিতা নেই। জীবনানন্দ উল্টে তাকে প্রশ্ন করেছিলেন, তা তুমি মার্ক্সের এত অনুসারী দাস ক্যাপিটাল পড়েছ? ছেলেটি পালিয়ে বেঁচেছিল। কাঁধ সাকিয়ে বেশ প্রাণ খুলে হেসেছিলেন জীবনানন্দ সেদিন। যাই হোক, এটা একটা মজার গল্প কবির সম্পর্কে। যারা বলেন যে জীবনানন্দ খুব গম্ভীর ছিলেন, এই ঘটনাটা কিন্তু তাদের সেই কথাকে ভুল প্রমাণ করতে পারে। যাই হোক, কবি সেদিনও ঠিক সংসারী ছিলেন না, আর পরে কোনোদিনই হয়ে উঠতে পারলেন না। তার জন্য তার সংবেদনশীল মন আর তার উপর সময়ের প্রভাবই মূলত দায়ী। মাঝে মাঝে মা চিঠি লিখতেন কবিকে। কখনো হয়তো বলতেন, কিরে মিলু, কবিতা লেখাটা একেবারে ছেড়ে দিলি নাকি? মহর্ষি প্রমুখ মহৎ ব্যক্তিদের নিয়ে জীবনানন্দকে তিনি লিখতে বলতেন। কিন্তু কবির তখন মানসিক অবস্থার পরিবর্তন ঘটে গেছে অনেকখানি। 1925-এ দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মৃত্যুর পর তিনি লিখে ফেললেন দেশবন্ধুর প্রয়াণী কবিতাটি। পাঠিয়ে দিলেন বঙ্গবাণী পত্রিকায়। তা শ্রাবণ সংখ্যায় ছাপাও হলো। কিন্তু কুসুম কুমারী দেবীর পছন্দ হলো না সে লেখা। মা ছেলেতে লেখা নিয়ে বেশ একটু মনান্তর হলো। কবি সেদিন স্পষ্টতই বলেছিলেন যে তিনি লিখবেন তার নিজের মতো করে। লেখা হলো নীলিমা। 1926-এ তা প্রকাশিত হলো রবীন্দ্রোত্তর আধুনিক সাহিত্যের মুখপত্র কল্লোল পত্রিকায়। এই তাঁর যথার্থ কাব্যাভিষেক। তারপর কালিকলম, প্রগতিতেও লেখা পাঠাতে থাকলেন তিনি। সখ্যতা করে উঠল বুদ্ধদেব বসুর সঙ্গে। এতদিন যে স্বপ্নকে তিনি লালন করছিলেন তিল তিল করে, 1927-এ তাই রূপ পেল ঝরা পালক কাব্যগ্রন্থটি প্রকাশের মাধ্যমে। বাস্তবের রূঢ় মাটিতে যে পালকটি কবির নিজস্ব ডানা থেকে খসে পড়ল, তা কিন্তু কবি কাঙ্ক্ষিত সমাদর পেল না। চাকরি জীবন ভালোই চলছিল, কিন্তু 1928-এ ন্যায়ের পক্ষে দাঁড়াবার জন্য কলেজ কর্তৃপক্ষের রোষানলে পড়লেন তিনি। কলেজের অর্থনৈতিক সমস্যায় কাজ গেল আরও 10 জন অধ্যাপক সহ জীবনানন্দের। যে সময় তিনি কলকাতায় এসেছিলেন, প্রথম বিশ্বযুদ্ধ তখন সদ্য শেষ হয়েছে। আস্তে আস্তে বেরিয়ে পড়ছে দুস্থ অর্থনীতির কঙ্কাল। হাতে চাকরিটি ছিল বলে, আর তখন জীবন এত বহুলাঙ্গিক ছিল না বলে ব্যক্তিগত জীবনে তখনও তেমন আঁচ পড়েনি কবির। কিন্তু চাকরি যেতেই স্বচ্ছ কাঁচের আড়ালটা যেন সরে গেল। প্রেসিডেন্সি বোর্ডিংয়ে ছেলে পড়িয়ে আর কাহাতো কিবা চলে। কবিতা বইয়ের ব্যর্থতা, অন্য কষ্ট, জীবনের অনিশ্চয়তা। বছর ঘুরতে চলল, চাকরি নেই।
বাবা মায়ের তাকে ঘিরে গড়ে ওঠা প্রত্যাশাই সবই কুঁড়ে কুঁড়ে খেতে লাগলো খুবিকে। ক্রমশ ভাঙতে থাকলেন তিনি। আজ যাকে আপনারা হয়তো বলবেন ডিপ্রেশন। ডায়েরিতে লিখলেন, এসবের পরও একজন মানুষের বেঁচে থাকা উচিত নয়, কিন্তু সে মরছে না কেন? লেখা হলো বোধ কবিতা। আলো অন্ধকারে যাই, মাথার ভিতরে স্বপ্ন নয়, কোন এক বোধ কাজ করে। স্বপ্ন দেখবার সাহস তখন কোথায়? তখন নিজেকেই প্রশ্ন, সকল লোকের মাঝে বসে আমি নিজের মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা? আর তার উত্তরে মেনে নেওয়া, আমি এমন একাকী। পৃথিবীর পথ ছেড়ে নক্ষত্রের পথ ধরার মৃত্যু চিন্তা। শেষ পর্যন্ত জীবনানন্দকে ফিরতে হলো বরিশালেই। সেখানে শুনলেন 3 মাসের মেয়াদে একটা চাকরি আছে খুলনার বাগেরহাট কলেজে। ছুটলেন সেখানে। অন্তত মাস 3 তো বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে। সেই 3 মাসও দেখতে দেখতে কেটে গেল। চিঠি পেলেন কাকা অতুলানন্দ দাসের। কাকা আসামে বন বিভাগের বড় কর্তা। সেখানে গেলে কাঠের ব্যবসায় কিছু করা যেতে পারে। 30 বছর বয়সে বৃদ্ধ পিতার গলগ্রহ হয়ে বসে থাকতে আর কতক্ষণই বা ভালো লাগে। আর বেকারত্বের গ্লানি তখন তাকে গ্রাস করেছে। রওনা দিলেন আসামে। কাকাতো বোন শোভনার সঙ্গে সেখানে গড়ে উঠল সখ্য। বুদ্ধিদীপ্ত ঝকঝকে মেয়ে শোভনা। ব্যক্তিত্বের মধ্যে একটা স্বাতন্ত্র্য আছে। ধীরে ধীরে কি এই শোভনারই প্রতি অনুরক্ত দুর্বল হয়ে পড়লেন খুবই? বরাবরের মুখচোরা লাজুক জীবনানন্দের জীবনে এর মধ্যে আর কোনো নারী কিন্তু আসেনি। তবে হঠাৎ কেন এই সময় ডায়েরিতে তিনি লিখলেন, আ ব্লাইন্ড লাভ ডাজ সো মাচ ইনজুরি। কেন লিখলেন যে লাভ অ্যান্ড কিস অ্যান্ড এভরিথিং, বাট অল শি রিফিউজ অন হার হেলথ গ্রাউন্ড। ডায়েরিতে একটা সাংকেতিক নাম পাওয়া যায়, BY। শোভনার ডাকনাম ছিল বেবি। সেটাই কি BY বা পরবর্তীকালে Y অক্ষর সংকেতে বদলে যাচ্ছে? কাজের কাজ খুব একটা না হলেও আসামে দিনগুলো কাটছিল খুব ভালোই। তার মধ্যেই এসে পৌঁছল বাবার চিঠি। তিনি লিখেছেন, দিল্লির রামযশ কলেজে চাকরির ব্যবস্থা হয়েছে। 1930-এ তাই কবিকে যেতে হলো দিল্লি। তবে সেখানে একেবারে মানিয়ে নিতে পারছিলেন না তিনি। কলকাতায় তেমন কোনো বন্ধু না থাকলেও বাতাসে বাংলা ভাষার গন্ধ তো ছিল। বরিশালে বাল্য কৈশোরের স্মৃতি ছায়া ঘেরা শ্যামলিমা ছিল। তারপর ঢেউয়ের মাথায় মাথায় নৌকো পাওয়ার মতো ডিব্রুগড়ের বিকেলবেলা। এসবের পাশে দিল্লির প্রবাসে কর্মক্ষেত্রের প্রতিকূলতায় জীবনানন্দকে গ্রাস করল অবসন্নতা। এদিকে চাকরিটাও তিনি ছাড়তে পারবেন না। অবসরে সেই BY এর স্মৃতি আর প্রত্যাখ্যানের মতো উদাসীনতা অস্থির করে তুলছিল তাকে। কখনো রাতে মেয়েটির স্বপ্ন সকাল থেকে সারা দিনটিকে সংক্রমিত করে তুলত। কখনো ডায়েরির পাতায় নিজের মুখোমুখি বসে তিনি প্রশ্ন করতেন, উইল শি এভার আন্ডারস্টুড? বা আক্ষেপ করতেন, হোয়াই আই লাভ হার, অল হার কমননেস অ্যান্ড কুলনেস। এমন সময় চিঠি এলো মায়ের। মা লিখেছেন, এবার বিয়ে করতে হবে। লিখেছেন যে মেয়েও দেখা হয়েছে। জীবনানন্দ যেন এসে মেয়েটিকে দেখে যান, তারপর বিয়ে পাকা হবে। আর সঙ্গে মা পাঠিয়েছিলেন পাত্রী লাবণ্যের একখানি ছবি। সে ছবি হাতে নিয়ে কবি হয়তো ভেবেছিলেন তার মানসী BY এর সঙ্গে এই মানবীকে তিনি কিভাবে মেলাবেন। যখন ঝরিয়া যাব হেমন্তের ঝড়ে, পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে। এই তুমির জায়গায় ছবির কন্যাটিকে কিভাবে বসাবেন তিনি? কিন্তু যেতে যে হবেই। মা লিখেছেন, একদিন এক রাত করেছি প্রেমের সাথে খেলা, এক রাত একদিন করেছি মৃত্যুরে অবহেলা, একদিন এক রাত, তারপর প্রেম গেছে চলে।
সবাই চলিয়া যায়, সকলের যেতে হয় বলে। সবাই চলিয়া যায়, সকলের যেতে হয় বলে। সবাই চলিয়া যায়, সবাই চলিয়া যায়।